প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। আমরা বিভিন্ন সময় বলিউড মুভিতে দেখেছি ভিলেনদের ভয়াবহ খুন খারাপি করবার আগে তারা মন্দিরে যেতেন, প্রার্থনা করতেন। আবার খুন খারাপি করা হয়ে গেলে তারা দুধ দিয়ে গোসল করে আবার মন্দিরে যেতেন, প্রার্থনা করতেন। তো ঠিক এরকম চরিত্র ছিল আমাদের পতিত শেখ হাসিনার। তাকে আমরা দেখেছি কতটা কপট মানুষ হতে পারে, কপটতার নিকৃষ্ট উদাহরণ ছিলেন শেখ হাসিনা। বিভিন্ন সময় গুম খুনের শিকার হওয়া পরিবারগুলো যখন হাসিনার সঙ্গে দেখা করতে যেতেন গণভবনে, সেখানে হাসিনা সেই সব পরিবারের ছোট বাচ্চাদের মাথায় হাত বুলাতেন। কখনো কখনো রুমাল চেপে হাসিনাকে কাঁদতে দেখা গেছে, যেই রুমালে আগে থেকে হয়তো বা গ্লিসারিন লাগানো ছিল। সান্ত্বনা দিতেন, আহা বলতেন, আমি বিষয়টি দেখব, খোঁজখবর নিব, এরকম বলতেন। বিশেষভাবে একটি উদাহরণ মনে পড়ে, ইলিয়াস আলীর কথা মনে পড়ছে। বিএনপি নেতা ইলিয়াস আলী গুম হবার পর তার পরিবার, তার স্ত্রী বাচ্চাদের নিয়ে যখন গিয়েছিলেন গণভবনে হাসিনার সঙ্গে দেখা করতে, হাসিনা খুব কাছের থেকে আন্তরিকভাবে বাচ্চাদের আদর করছিলেন। ইলিয়াস পত্নীকে সান্ত্বনা দিচ্ছিলেন, যিনি ছিলেন ঢাবি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। কিন্তু হাসিনা জানতেন সর্বান্তকরণে যে ইলিয়াস আলী আর বেঁচে নেই। হাসিনার লেসপেন্সাররা তাকে মেরে, তার পেট চিরে তাকে বালি বা সিমেন্টের বস্তার সঙ্গে বেঁধে মেঘনা নদীতে ভাসিয়ে দিয়েছে বা ডুবিয়ে দিয়েছে। এই কথা কিন্তু আমরা মিডিয়া মাধ্যমে জেনেছি। হাসিনা জানতেন এটি হয়ে গিয়েছে, কারণ এই কাজ করবার পর জিয়াউল আহসান, হাসিনার নির্দেশনায় যিনি বেশিরভাগ খুনগুলো এক্সিকিউট করতেন, সেই জিয়াউল আহসান বলেছেন, তার তথ্য আমরা জেনেছি যে ম্যাডাম দ্য জব ইজ ডান, ইলিয়াস আলী শেষ। তারপরও হাসিনা আদর করতেন ইলিয়াসের বাচ্চাদের, সান্ত্বনা দিতেন যে ইলিয়াস ফিরে আসবেন, হাসিনা ব্যবস্থা নেবেন। তো পৃথিবীর নিকৃষ্টতম স্বৈরশাসকদের ইতিহাস যখন আমরা পড়ি, অতীতে পড়েছি, আগামী দিনেও আরও স্বৈরশাসক জন্ম নেবে পৃথিবীতে, তাদের বিভিন্ন নৃশংস কর্মকাণ্ড সম্পর্কে আমরা জানতে পারবো। কিন্তু আমার মনে হয় না অতীত বর্তমান ভবিষ্যৎ মিলিয়ে পৃথিবীতে এমন কোনো নিকৃষ্ট স্বৈরাচারী আসবেন, আমার মনে হয় না। কেন মনে হয় না? আমরা অতীতের কথা যদি বলি, বিভিন্ন স্বৈরাচারীকে আমরা দেখেছি তারা গণহত্যা চালিয়েছেন, তারা জেনোসাইড, ম্যাস কিলিং, আমরা যেই নামে এটিকে আখ্যায়িত করি না কেন, তারা সেটি করেছেন স্ট্রেট ফরওয়ার্ড, কোনো রাগ ঢাক নেই, ভূমিকা নেই, জাস্ট ক্ষমতায় থাকার জন্যে, স্বৈর শাসনকে পাকাপোক্ত করবার জন্যে তাদের যা লাগে তারা তাই করেছেন, নিকৃষ্টতম নৃশংসতা প্র্যাকটিস করেছেন। রাগ ঢাক ছিল না, লুকোবার কিছু ছিল না, কিন্তু হাসিনার মধ্যে তা ছিল। হাসিনা ছিলেন জামানার নিকৃষ্টতম মিথ্যেবাদী, নিকৃষ্টতম কপট এবং নিকৃষ্টতম নৃশংস মানুষ। এই সবগুলোর কম্বিনেশন ছিলেন হাসিনা। তো হাসিনা সব কিছুকে নষ্ট করে গিয়েছেন এই দেশের, অর্থনীতি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, রাজনীতি, প্রশাসন, বিভিন্ন বাহিনীগুলো সব কিছু শেষ করে গিয়েছেন। সব কিছুকে পলিটিসাইজ করেছেন, রাজনীতিকরণ করেছেন সব জায়গায়, সব প্রতিষ্ঠানে, কোনো একটি প্রতিষ্ঠান বাদ নেই। হাসিনার শিক্ষকদেরও অধপতিত চরিত্র দান করে গিয়েছেন। বিশেষভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি বা উপাচার্যরা জঘন্যতম চরিত্র ধারণ করেছিলেন হাসিনা আমলে। হাসিনা লোভ, লালসা, টাকা পয়সা, প্রেশার সব কিছু দেখিয়ে দিয়ে তাদেরকে নিকৃষ্টতম দানবে পরিণত করেছিলেন। বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারা শিক্ষক আর ছিলেন না, অধ্যাপক আর ছিলেন না, তারা হয়েছিলেন হাসিনার হাতের ক্রীড়নক, এবং তারা হয়েছিলেন হাসিনার এই অশুভ রাজনীতি প্রতিষ্ঠিত করবার ক্রীড়নক, হাতিয়ার। নৃশংস দানবে পরিণত হয়েছিলেন এক একটি উপাচার্য আর তারা ছিলেন না, বিভিন্ন সময় তারা অপচার্যে পরিণত হয়েছিলেন। তো তেমনি একজন উপাচার্যের কথা আজকে আপনাদের বলবো এই এপিসোডে। গত সোমবার দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছিল, চানখারপুল যে হত্যাকাণ্ড, সেই বিষয়ে শুনানি চলছিল ট্রাইব্যুনালে। সেখানে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম, হাসিনা পতনের সময় যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, অল্প সময় তিনি থাকতে পেরেছিলেন 4 নভেম্বর 2023 থেকে 10 আগস্ট 2024, এক বছরও না। এই অল্প সময় তিনি ছিলেন উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং তিনি কি কি করেছিলেন উপাচার্য হিসেবে, কিভাবে হাসিনার ক্রীড়নক হয়ে উঠেছিলেন, হাসিনার গোলাম হয়ে উঠেছিলেন, সেটি আমরা দেখব। তার একটি কনভারসেশন ফাঁস হয়েছে হাসিনার সঙ্গে।
আর সেই কনভারসেশনের যেটি কিনা ধারণ করা হয়েছিল 14 জুলাই, সেই 14 জুলাইয়ের সেই কনভারসেশন চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম রেকর্ড হিসেবে আদালতে জমা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেটির অডিও ক্লিপ এবং স্ক্রিপ্ট জমা দিয়েছেন। তো সেখান থেকে আমরা একটু দেখব কি কনভারসেশন ছিল, সেটি কতটা নৃশংস, কতটা খারাপ, কতটা অধপতিত চরিত্রের হতে পারেন একজন উপাচার্য, পরিষ্কারভাবে ফুটে উঠবে এই কনভারসেশনে। আমরা এটা দেখে নিই। শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে মাকসুদ কামালের কথা হয়েছিল গত বছরের 14 জুলাই। ওই কথোপকথনের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেদিন মাকসুদ কামাল বলেছেন, প্রত্যেক হল থেকে তো ছেলেমেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে। তার উচ্চারণ যেরকম, প্রিয় দর্শক, আমি সেভাবেই পড়ব, তাহলে আমরা রিয়েল ইফেক্ট পাবো, ফিল করতে পারবো তিনি কিভাবে কথাগুলো বলেছিলেন। এখন তারা রাজু ভাস্কর্যে 4-5 হাজার ছেলে মেয়ে জমা হয়েছে, মল চত্বরে জমা হয়েছে, এবং যে কোনো মুহূর্তে আমার বাসাও অ্যাটাক করতে পারে। এরপর শেখ হাসিনা বলেন, তোমার বাসা প্রোটেকশনের কথা বলে দিছি। তখন মাকসুদ কামাল বলেন, জি জি। এরপর শেখ হাসিনা বলেন, আগে একবার করছে। পরে মাকসুদ কামাল বলেন, ওইরকম একটা প্রস্তুতি, লাঠিসোঁটা নিয়ে বের হয়েছে। এ সময় শেখ হাসিনা বলেন, লাঠিসোঁটা নিয়ে বের হলে হবে না, আমি পুলিশ এবং বিডিআর, বিজিবি আর সামনে অপ্রকাশিত কি বুঝিয়েছেন, কোন বাহিনীর কথা বলেছেন, বলছি খুব অ্যালার্ট থাকতে। এবং তারা রাজাকার হইতে চাইছে, তো তাদের সবাই রাজাকার। কি আশ্চর্য, কোন দেশে বসবাস করি। জবাবে মাকসুদ কামাল বলেন, জি জি বলতেছে, আমরা সবাই রাজাকার। হাসিনা এবং মাকসুদ কামাল দুজনেরই ছ-এর একই অবস্থা, তারা ছ ভালোভাবে উচ্চারণ করতে পারেন না, আমি তাদের স্টাইলেই পড়ছি। শেখ হাসিনা বলেন, তো রাজাকারের তো ফাঁসি দিছি, এবার তোদেরও তাই করব, একটাও ছাড়ব না, আমি বলে দিছি। এত দিন ধরে আমরা কিন্তু বলিনি, ধৈর্য ধরছি, তারা আবার বাড়ছে। এরপর মাকসুদ কামাল বলেন, বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে, অতিরিক্ত। আপা, একটু ক্যাম্পাসের নিরাপত্তাটা আরেকটু বাড়ানো, আর আমার বাসার ওইখানেও। প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই নপুংসক মেরুদণ্ডহীন হাসিনার চাকর, হাসিনার গোলাম দাস, তার নিরাপত্তা নিয়ে কতটা উদ্বিগ্ন। কারণ এমন কাজই তিনি করছিলেন যে তার নিরাপত্তা বলতে কিছু আর ছিল না, থাকবার কথা না। তখন শেখ হাসিনা বলেন, ক্যাম্পাসের ব্যবস্থা করছি, সমস্ত ক্যাম্পাসে বিজিবি, র্যাব এবং পুলিশ সব রকম ব্যবস্থা হয়েছে। তোমার বাসার ভেতরে লোক রাখতে বলছি, ভেতরে কিছু রাখা আছে, এত বাড়াবাড়ি ভালো না। শেখ হাসিনা ও মাকসুদ কামালের কথোপকথনের পুরোটাই সূচনা বক্তব্যে পাঠ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, সেদিন মাকসুদ কামাল আরও বলেছিলেন, বিজয় ৭১ হলে ছাত্রলীগের ছেলেদেরকে মেরেছে, আরও ২-১টা হলে একই কাজ করেছে। ছাত্রলীগের ছেলে পেলে সাদ্দাম, ইনান, শয়ন, ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে। আমি খবর পাচ্ছিলাম, ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি, ওরাও আসছে। ওদের সঙ্গে বসে ওদের হলে হলে যেন ছাত্রলীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয়। এগুলা করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে। এরপর শেখ হাসিনা বলেন, কোন দেশে বাস করি আমরা, এদেরকে বাড়তে বাড়তে তো রাজাকারদের কি অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। তখন মাকসুদ কামাল বলেন, হ্যাঁ, এবার এই ঝামেলাটা যাক। এরপরে আমি নিজেও ধরে ধরে যারা এই অস্থিরতা সৃষ্টি করছে, মেইন যারা আছে, এদের বহিষ্কার করব ইউনিভার্সিটি থেকে। শেখ হাসিনা বলেন, সব এইগুলাকে বাইর করে দিতে হবে। আমি বলে দিচ্ছি, আজকে সহ্য করার পরে অ্যারেস্ট করবে, ধরে নেবে এবং যা অ্যাকশন নেওয়ার নেবে। কারণ ইংল্যান্ডে এরকম ছাত্র রাজনীতির জন্য মাঠে নামলো, কতগুলি মেরে ফেলাই দিল না। হাসিনার ভাষা এরকমই ছিল, গুরু চণ্ডালিতে ভরা, সাধুচরিতের মিশ্রণ, ছ-এর ব্যবহার ঠিক নেই, উচ্চারণ ঠিক নেই, এরকম বিশ্রী কুশ্রী অশিক্ষিত বাংলায় হাসিনা কথা বলতেন। তো প্রিয় দর্শক, আমি জানি না হাসিনা কোন সময়ের কথা বলছে,
ইংল্যান্ডে কখন ছাত্ররা রাস্তায় নেমেছিল এবং কখন তাদেরকে গুলি করে ফালাই দিয়েছিল ইংল্যান্ডের সরকার আমাদের কিন্তু জানা নেই। নিকট অতীতে ইংল্যান্ডে কয়েকবার ছাত্ররা বিক্ষোভ করেছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটিতেও ছাত্র আন্দোলন হয়েছিল, সেখানে গ্রেপ্তার হয়েছিলেন সাময়িকভাবে কিছু ছাত্রছাত্রী। কিন্তু কখন ওখানকার পুলিশ গুলি করে তাদেরকে ফেলাই দিছে, মাইরা দিছে, আমি কিন্তু জানি না। আপনাদের জানা থাকলে কমেন্টে জানাবেন। এই উদ্ভট তথ্য হাসিনা কোত্থেকে পেয়েছিলেন? এরকম চর্চা ইংল্যান্ডে হয় না। ছাত্রদের রাস্তায় বেরোলে গুলি করে ফেলে দেওয়া যায় না, মিথ্যে কথা এটি। যেভাবে মাকসুদ কামাল বলেন জি জি জি, শেখ হাসিনা বলেন ওই অ্যাকশন না নেওয়া ছাড়া উপায় নাই। আমরা এত বেশি সহনশীলতা দেখাই, আজ এত দূর পর্যন্ত আসছে। এরপর মাকসুদ কামাল বলেন এটা তো আমরাও তো সহনশীলতা। খুব ভালো বাংলা। আমি ছাত্রলীগকে বলছি যে তোমরা কোনো ধরনের করতে যাইও না, যেহেতু আদালতের বিষয়ে আদালত নিষ্পত্তি করবে। যেভাবে শেখ হাসিনা বলেন না এই আদালত হবে না, বোঝাতে চেয়েছিলেন আদালত দিয়ে হবে না বোধহয়। আবার 24 ঘন্টার আলটিমেটাম দিছে। তখন মাকসুদ কামাল বলেন আবার রাষ্ট্রপতিকে কেউ এরকম বলে যে 24 ঘন্টায় রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশে? এরপর শেখ হাসিনা বলেন রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে, বেয়াদবির একটা সীমা আছে। মাকসুদ কামাল বলেন আফা, আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যায় আমি আবার একটু জানাবো, কিন্তু রাতের বেলা জানাবো না, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হলে জানাবো। শেখ হাসিনা বলেন কোনো অসুবিধা নাই, আমি সবসময় ফ্রি। মাকসুদ কামাল বলেন জি জি জি, সালাম আলাইকুম। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাসিনা আমলের সর্বশেষ ভিসি ASM মাকসুদ কামাল এবং নরপিশাচ হাসিনার কথোপকথন, কনভারসেশন। একজন ভিসি কতটা পলিটিক্যাল হলে, কতটা রাজনীতি প্র্যাকটিস করলে, কতটা বশংবদ হলে, কতটা চাটুকার হলে, কতটা মোসাহেব হলে, কতটা গোলাম হলে এইভাবে কথা বলতে পারেন এবং ছাত্রদের সম্পর্কে এরকম অ্যাটিটিউড পোষণ করতে পারেন, এরকম দৃষ্টিভঙ্গি থাকতে পারে বিশ্ববিদ্যালয় সম্পর্কে, তার নিজের ছাত্রছাত্রীদের সম্পর্কে। কি ভয়ঙ্কর কথা! হাসিনা এইভাবে প্রতিটি ভিসিকে অধপতিত চরিত্র দান করে গিয়েছে এবং তারাও অধপতিত হয়েছে। হাসিনা একজন অর্ধশিক্ষিত মহিলা, জানি আমরা। হাসিনা অধপতিত হতে পারে, কিন্তু তারা কেন হলো? ভিসিদের তো ডিগ্রির কোনো অভাব নেই, মাশাআল্লাহ। দেশি বিদেশি ডিগ্রি, তাদের ডক্টরেট এক একজনের 2-3টা করে। কিন্তু কোনো লেখাপড়ায় কি তাদের মধ্যে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি? উচ্চশিক্ষা কি কোনো কাজে আসে না, বিশেষভাবে বাংলাদেশের অধ্যাপকদের ক্ষেত্রে? আমরা তো জানতাম লোক যে যত বেশি উচ্চশিক্ষিত হবে তত বেশি উদার মনের হবে, তত বেশি লিবারেল হবে, তত বেশি ডেমোক্রেটিক হবে, তত বেশি ভালো মানুষ হবে। কিন্তু বাংলাদেশে কি দেখছি আমরা? বাংলাদেশে তো উল্টোটি হচ্ছে। উচ্চশিক্ষার সংজ্ঞাই তো বাংলাদেশ পাল্টে দিয়েছে। মানে হায়ার এডুকেশন নিডস টু বি রিডিফাইন্ড। উচ্চশিক্ষাকে রিডিফাইন করতে হবে এবং বলতে হবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে উচ্চশিক্ষিত হলেও ভালো মানুষ হওয়া যায় না, ভালো মানুষ হওয়ার কোনো গ্যারান্টি নেই। তৃতীয় বিশ্বের মানুষেরা 10টা PhD নিলেও দেশপ্রেমিক নাও হতে পারে, স্বৈরাচারী শাসনকে তারা সমর্থন করতে পারে, নিকৃষ্টতম নৃশংসতাকে সমর্থন করতে পারে, প্র্যাকটিস করতে পারে। তাহলে উচ্চশিক্ষা এবং ব্র্যাকেটে অবশ্যই বলতে হবে যে সব দেশের জন্য একইভাবে কাজ করে না। বিষয়টি তো তাই দাঁড়ালো। বিপরীতে একজন ভিসির কথা বলবো আপনাদের, মাহমুদ হুসাইন, অধ্যাপক ডক্টর মাহমুদ হুসাইন। তিনি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি সেই জুলাই আগস্ট সময়টিতে, যখন হাসিনা বদলের সময় আসছিল, হাসিনার পালাবার সময় আসছিল। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন মাহমুদ হুসাইন। তিনি, তার বাবা ছিলেন আওয়ামীদের মন্ত্রী, প্রতিমন্ত্রী ছিলেন মোজাম্মেল হোসেন, ডাক্তার মোজাম্মেল হোসেন বাগেরহাট 1 আসন থেকে এবং বাগেরহাট 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবং 1996-তে আওয়ামীরা যখন সরকার গঠন করে তখন তিনি প্রতিমন্ত্রী ছিলেন, সমাজ কল্যাণ বিষয়ক প্রতিমন্ত্রী, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, ডাক্তার মোজাম্মেল হোসাইন। তার বিষয়ে বেশ কিছু বিতর্ক আছে। তার মন্ত্রিত্বকালীন সময়ে তিনি কি করেছেন বিতর্ক আছে। কিন্তু তারই ছেলে অধ্যাপক ডক্টর মাহমুদ হুসাইন, তিনি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির চর্চা ছিল না এবং তিনি ব্যক্তিগতভাবে সেটি প্রমোট করবার চেষ্টাও করেননি। মাহমুদ হুসাইনের কথা বলছি। এবং তখন যখন ভিসিরা পালিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা,
তাদের কুকর্ম থেকে বাঁচবার জন্যে, তাদের কুকর্মের প্রতিফল যাতে ভোগ করতে না হয়, ছাত্রদের প্রতিহিংসার শিকার যাতে হতে না হয়, তারা পালিয়ে যাচ্ছিলেন। আমরা খবর পাচ্ছিলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা মাটির নিচে আশ্রয় নিচ্ছেন, শীত নিদ্রায় চলে যাচ্ছেন, নিরাপদ আশ্রয় ক্যান্টনমেন্টে আশ্রয় নিচ্ছেন। কিন্তু সেই সময়টিতে মাহমুদ হুসাইন কোথাও যাননি। তিনি তার ভিসির চেয়ারেই ছিলেন, ভিসির কার্যালয়ে ছিলেন। এবং তিনি যখন পদত্যাগ করবার জন্য তৈরি হচ্ছিলেন, রেজিগনেশন লেটার যখন লিখে ফেলেছিলেন, তখন ছাত্ররা সেটা আটকে দিয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মিছিল করেছিলেন, শত শত ছাত্রের মিছিল দেখেছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তারা ভিসি কার্যালয় ঘেরাও করেছিলেন ভিসিকে বাধ্য করবার জন্য, যাতে তিনি পদত্যাগ না করেন, যাতে তিনি তার পদে থাকেন। এবং 18 আগস্ট বিশেষভাবে বলতে গেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সেই বড় মিছিলটি হয়েছিল সেই মাহমুদ হুসাইনের তাকে রাখবার জন্য, তিনি যাতে না যান সেই দাবিতে ছাত্ররা বড় মিছিলটি করেছিল 18 আগস্ট। তো একই চিত্র একই দেশে। কেন ছাত্ররা তাকে এত ভালোবাসলেন? একজন আওয়ামী মন্ত্রীর ছেলে তিনি, কারণ তার ব্যক্তিগত কর্মকাণ্ড ভালো ছিল। তিনি ছাত্রদের পক্ষে অবস্থান নিয়েছিলেন, গণমানুষের পক্ষে অবস্থান নিয়েছিলেন, গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন। এবং তিনি সেদিন সেই উত্তাল সময়টিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশকে ঢুকতে দেননি। তিনি পুলিশ অ্যালাউ করেননি। তিনি বলেছেন, আমি দেখি এই বিশ্ববিদ্যালয়, আমি উপাচার্য, আমি দেখব। এবং ঠিকই তিনি দেখেছিলেন। এবং তিনি যে দেখেছিলেন এর প্রমাণ হলো এই শত শত হাজার হাজার ছাত্রের মিছিল তাকে রাখবার জন্য। কতটা সম্মানের আসনে ছাত্ররা তাকে বসিয়েছিলেন। এবং একজন ভিসি তো এরকমই হওয়া দরকার, এতটা সম্মানিত তার পাওয়ার কথা। তো একজন মাহমুদ হুসাইন কি ভিসিদের সম্মান ধরে রাখতে পারবেন? পারবেন না, কারণ বেশিরভাগ ভিসি অধপতিত, পচে গিয়েছেন তারা। এখন আবার কিছু ভিসি তৈরি হচ্ছেন, কিছু অধ্যাপক তৈরি হচ্ছেন, ভিসি হবার পাইপলাইনে আছেন আগামী দিনে। এখন যিনি ভিসি আছেন তিনি যতদূর জেনেছি তিনি একজন ভালো মানুষ, তিনি উচ্চশিক্ষিত, তিনি অনেক সংবেদনশীল, তিনি কাইন্ড, তিনি কম্প্যাশনেট, ছাত্রের স্বার্থের ব্যাপারে, ছাত্রছাত্রী শিক্ষার্থীদের স্বার্থ রক্ষার ব্যাপারে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষার ব্যাপারে তিনি আপোষহীন যতদূর জেনেছি। তার যেসব ক্রেডেনশিয়ালস আছে, তার যে প্রোফাইল আছে, সেটি প্রশংসনীয় এই পর্যন্ত। কিন্তু আগামী দিনে অনেকে ভিসি হই হই করছেন। আগামী দিনে নির্বাচনের পরে কোনো নতুন সরকার ক্ষমতায় আসবে, কোনো বসংবদ, কোনো চাটুকার ভিসি হবার চেষ্টায় থাকবেন। পাইপলাইনে অনেকেই আছেন, তারা ট্রেনিং দিচ্ছেন, আমি বিশ্বাস করি সেটি। এবং তারা জি হুজুর, জি ম্যাডাম, জি স্যার বলবার জন্য রেডি হয়ে আছেন। এবং সেটি আমরা দেখতে পাব। কোনো রাজনৈতিক সরকার বিশ্ববিদ্যালয়কে ছেড়ে দেয়নি, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বসংবদ বানাবার চেষ্টার ত্রুটি করেনি। এবং ভিসিরাও কম বেশি বসংবদ থেকেছে। আওয়ামী আমলে যেমনি হয়েছে, সবচেয়ে বাজে অবস্থায় ছিল এই ব্যাপারটি, এই ইস্যুটি। বিএনপি আমলেও যে কম বেশি হয়নি তা না। বিএনপি আমলেও কিন্তু আমরা দেখেছি দলীয় নিয়ম, ভিসি হতে হলে, প্রক্টর হতে হলে দলীয় আইডেন্টিটি দরকার হয়েছে। বিষয়টি এতটা ভয়াবহ ছিল না, অতটা অধপতিত চরিত্র পাননি তখনকার ভিসিরা, বাট কম বেশি দলকানা ছিলেন। আগামী দিনে কী হবে, আগামী সময়টি আমাদের বলে দেবে কোন ধরনের অধ্যাপকেরা ভিসি হয়ে আসবেন। এই মুহূর্তে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর কিছু কথা মনে পড়ছে। তিনি প্রফেসর ইমেরিটাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অনেকেই জানি আমরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ছিলেন কয়েক যুগ। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ অধ্যাপক বোধহয় এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তার বিভিন্ন সাক্ষাৎকারে আমরা জেনেছি বিভিন্ন রাজনৈতিক সরকারগুলো তাকে উপাচার্য হিসেবে চেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তিনি রাজি হননি। তিনি বারবার বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছেন এবং তিনি বলেছেন, আপনারা আমাকে কেন চাইছেন? আমি তো আপনাদের পছন্দের ভিসি হতে পারবো না, আমি তো আপনাদের হুকুম আহকাম মেনে চলতে পারবো না, আমি তো জি হুজুর, জি ম্যাম বলবার লোক না। বারবার প্রত্যাখ্যান করেছেন বিনয়ের সঙ্গে। কিন্তু বাকিরা প্রত্যাখ্যান করবার তো প্রশ্নই উঠে না। তারা মিলাদ দিয়েছেন ভিসি হওয়ার পর, মাজারের গিলাপ পাল্টিয়েছেন, শিরনি বিতরণ করেছেন মসজিদে, কারণ তারা এতটাই উৎফুল্ল হয়েছিলেন। কারণ তারা জানতেন এই ভিসির পোস্ট নিয়ে, পোস্ট ব্যবহার করে তারা শত শত কোটি টাকার মালিক হতে পারবেন। তারা ভবিষ্যতে আরও বড় কোনো জায়গায় আশা করছিলেন, হয়তোবা ক্ষমতার পাদপ্রদীপে থাকতে পারবেন। এই জন্য তারা ধন্য ধন্য হয়ে গিয়েছিলেন, খুশিতে বাকবাকুম হয়ে গিয়েছিলেন। কারণ তাদের ব্যক্তিত্ব ছিল না, শুধু শিক্ষা ছিল। শুধু শিক্ষাই মানুষকে মহান করতে পারে না, অন্তত বাংলাদেশে না। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।